নমস্কার। আজকে আপনাদের একটা কথা জানানোর ছিল, সেটা হলো দেখবেন এটা চিরকালীন সত্যি, সেটা হচ্ছে ভারতবর্ষে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঙালি ছেলেমেয়েদের অগ্রগণ্য ভূমিকা। বাঙালি ঘরের ছেলেমেয়েরা তারা মা বাবার থেকে এরকম করেই শিক্ষা পেয়ে আসে যে বাঙালিরা বরাবরই উচ্চশিক্ষায় প্রচণ্ডভাবে আগ্রহী। সে আমি বিজ্ঞান বলুন, সাহিত্য বলুন বা বাণিজ্য বলুন। তো এই প্রসঙ্গে উল্লেখযোগ্য কয়েকজনের নাম সেটা দেখবেন, প্রথম যে পুরুষদের মধ্যে যিনি প্রথম গ্র্যাজুয়েট হন তার নাম হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মহিলাদের মধ্যে দুজনের নাম খুব উল্লেখযোগ্য। একজনের নাম হলো চন্দ্রমুখী বসু, আর একজনের কাদম্বিনী গাঙ্গুলি। আমাদের কাদম্বিনী গাঙ্গুলি এই দুজন যে প্রথম মহিলা গ্র্যাজুয়েট হয়েছিলেন, আমাদের কাদম্বিনী গাঙ্গুলি প্রথম মহিলা চিকিৎসক হয়েছিলেন। আরও একটা তথ্য দিই, শুনে খুব ভালো লাগবে। মধুসূদন গুপ্ত ভারতীয়দের মধ্যে তিনি শুধু চিকিৎসক হওয়া নন, তিনি সব ব্যবচ্ছেদে প্রথম এই ব্যাপারটা নিয়ে এগিয়েছিলেন। সব ব্যবচ্ছেদে উনি পারদর্শী হয়েছিলেন। তিনিও কিন্তু বাঙালি ছিলেন। তাহলে এ প্রসঙ্গে বলতে গেলে বাঙালিরা বরাবরই উচ্চশিক্ষা লাভে বিস্তর পারদর্শী এবং তারা এটা জেনেটিকভাবেই পেয়ে এসছে। এ বিষয়ে বলতে আমার কোনো বাধা নেই। এবং দেখা পরবর্তীকালে বর্তমান যুগে বাঙালিদের কাছে একটি পেশা প্রচণ্ড সম্মানীয়। প্রত্যেকটি বাবা মাই তাদের ঘরে সন্তানকে শিক্ষিত বাবা মা শিক্ষিত পরিবেশ তৈরি করে তাদের ছেলে মেয়েকে পরবর্তীকালে একটি চমৎকার শিক্ষক বানাবে, যাতে সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় বিগত 10 বছর ধরে বিভিন্ন কারণে শিক্ষক নিয়োগ সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। এই প্রসঙ্গে একটু কথা, যে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি প্রায় 2 থেকে 2.5 বছর জেলে বন্দী। এটা অত্যন্ত বাঙালি হিসাবে বলতে গেলে দুঃখের, বেদনাদায়ক এবং লজ্জারও। এখন তিনি কেন বন্দী আছেন তার পেছনে রয়েছে বেশ কিছু মামলা। তো যারা শাসক দল রয়েছে তারা বলেন যে বিভিন্ন বিরোধী দলের করা মামলাতে প্রশাসনিক ক্ষেত্রে জড়িয়ে গিয়ে এই শিক্ষক নিয়োগ নাকি দীর্ঘসূত্রিতায় আটকে গেছে। কিন্তু এটা ঠিক, যা রটে তা কিছুটা বটে, তেমনি সবকটা মামলা অকারণে করা হয়েছে সেটাও তো ঠিক নয়। এই প্রসঙ্গে যেটা সবার আগে বলতে হয় সেটা হলো 2016 সালে যে টেটটা অনুষ্ঠিত হয় 5ম ক্লাস থেকে 8ম ক্লাস 5 to 8 শিক্ষক নিয়োগ, সেটার মধ্যেও কিন্তু দুর্নীতি ধরা পড়ে এবং তাই নিয়েও মামলা হয়। যদিও এটা একটা সৌভাগ্যের বিষয় যে 2024 সালে দুর্গাপূজার প্রাককালে এসে মামলা মোকদ্দমাগুলো মোটামুটি কাটে এবং নিয়োগ শুরু হয়। এতে একটা কথা উল্লেখযোগ্য যে হ্যাঁ, যা শেষ ভালো যা সব ভালো তার শেষ ভালো, কিন্তু এই 8টা বছর কিন্তু একজন কর্মপ্রার্থীর অত্যন্ত গোল্ডেন পিরিয়ড বা সোনার সময় চিরকালের মতো হারিয়ে গেল। এই 8টা বছরে সে যদি নিজেকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে পারত, একটা বিরাট বড় তাকে এই 8টা বছর না হতে পারার জন্য তাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হলো, তার সাংসারিক জীবন বেশ কিছু ক্ষেত্রে ব্যাহত হলো, পিতা মাতা সন্তান প্রভৃতি যে তিনি যে কর্মজগৎ থেকে আরম্ভ করে তার সাংসারিক জীবন বাস্তবিক জীবনে এগিয়ে যেতে পারতেন, সেই মূল্যবান সময়টা নষ্ট হয়ে গেল, চিরতরে হারিয়ে গেল। তাহলে এই 8টা বছরের দাম কে দেবে? আচ্ছা, এই প্রসঙ্গে আরো একটা দিকের আমি আজকে উন্মোচন করি। সেটা হলো 2016 সালে SLST পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেটি অনুষ্ঠিত হয়েছিল নবম, দশম এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। তো এখানে 2019-এ তার রিক্রুটমেন্ট হয়েছিল, কিন্তু এই পরীক্ষাটি নিয়েও দুর্নীতি ধরা পড়ে। এই দুর্নীতি ধরা পড়ার ফলে দেখা গেল যে পরবর্তীকালে 2022 সালে যে মামলাটা হয়, তার ফলে বিচারপতি বিভিন্ন মামলা চলার ফলে বাদানুবাদ বাদী পক্ষ প্রতিবাদী পক্ষ শোনার পর যে সমস্ত প্যানেলটা পুরোপুরি ক্যান্সেল করে দিল। তাহলে এই ক্যান্সেল করে দেওয়ার ফলে যে 26,000 শিক্ষক চাকরি পেয়েছিল তাদের জীবনটা অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে গেল। এর মধ্যে একটা অভিযোগ করা হয় যে এর মধ্যে সবাই যে দুর্নীতি করে পেয়েছিল তা নয়, তার সংখ্যাটা হয়তো 5,500 বা তার বেশি বা কম।
কিন্তু বাকি যারা চাকরি পেল না তাদের জীবনে কত বড় অন্ধকার নেমে এলো বলুন তো। বা যারা চাকরি করছে বা করবার মতো ছিল তাদেরও কিন্তু ভবিষ্যতে একটা নিরাপত্তার প্রশ্ন দেখা দিল। তাহলে এইভাবে এই দুর্নীতির জন্য এক শ্রেণীর যারা চাকরি প্রার্থী বা শিক্ষক হওয়ার জন্য যারা আবেদন করেছিল তাদেরও জীবনের মূল্যবান 10টা বছর চলে গেল। এই 10টা বছর চলে যাওয়ার যে কি সীমাহীন বেদনা তা একজন আমি জাতীয়তাবাদী বাঙালি হিসাবে বেশ ভালোভাবেই অনুভব করতে পারি। এর ফলে আমাদের শিক্ষাক্ষেত্রে একটা শূন্যস্থান বা যাকে ইংরেজিতে বলে ভয়েড প্লেস তৈরি হলো। বর্তমানে এই 26,000 শিক্ষক নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন। এই মামলার দিকে তাকিয়ে রয়েছে লক্ষ লক্ষ এই শিক্ষক পদপ্রার্থী বাঙালি যুবক যুবতী এবং এদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে এই সুপ্রিম কোর্টের করা মামলাটির উপর নির্ভর করছে। এই প্রসঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, তা হলো কালকে 12ই নভেম্বর 2024 কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়। এই মামলাটি করে লক্ষ লক্ষ শিক্ষক পদপ্রার্থী যুবক যুবতী যারা এই 10 বছর ধরে এই বিভিন্ন মামলা বিবাদ বিসম্বাদের কারণে তারা শিক্ষক নিয়োগের পরীক্ষায় আবেদনই করতে পারেনি বা বসার সুযোগই পায়নি। এই প্রসঙ্গে মামলা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানায় ওই যে সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষকের চাকরি মামলাটা ঝুলে রয়েছে, নিষ্পত্তি হয়নি, সেটা যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হয় ততক্ষণ পর্যন্ত ভবিষ্যৎ রিক্রুটমেন্ট করা এক প্রকার অসম্ভব। কিন্তু এই প্রসঙ্গে আমার বলার আছে, সরকার পক্ষের কাছে আমার আন্তরিক বলতে গেলে আবেদন এবং বলতে গেলে আমার ঐকান্তিক ইচ্ছা যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এমন কোনো পদ্ধতি বা প্রথা নিন যার ফলে এই শিক্ষক পদপ্রার্থী লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর ইচ্ছা পূরণ হয়। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে আমার বয়সও প্রায় 47 বছর, আমি পেশায় গৃহশিক্ষক। আমার কাছেও বছর বছর বেশ কিছু ছেলে মেয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় এবং তাদেরও তো একটা গোপন বাসনা থাকে যে তারা ভবিষ্যতে শিক্ষক হয়ে জাতিকে পথ দেখাবে। তাহলে এই যে একটা দীর্ঘ সংখ্যায় শিক্ষিত বেকারের সংখ্যা জমছে, কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষক হওয়াটাকে যদি তারা তাদের সেরা পথ বেছে নেয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের কি উচিত নয় যে এই পরীক্ষা সংক্রান্ত যে মামলাগুলো চলছে, সে হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক, সেই মামলাগুলোকে যথাযথ নজর দিয়ে যেরকম আইনি প্রক্রিয়াতেই হোক আইনি জট কাটিয়ে উঠে যত দ্রুত যত সত্বর আপনারা এই লক্ষ লক্ষ বেকার যারা শিক্ষিত পদপ্রার্থী তাদের জীবনে যে অন্ধকার ঘনিয়ে এসছে, কালো করাল ছায়া ঘনিয়ে এসছে, বাংলার শিক্ষা জগতে নিয়ে যে একটা কালো ছায়া দেখা যাচ্ছে, সেই কালো ছায়াটাকে কেটে দিয়ে ওই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে সচল করুন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে শক্ত হাতে পরিচালনা করুন। নমস্কার। জয় বাংলা, বন্দে মাতরম, জয় ভারত।